কিরে, থেমে গেলি কেন? ভিতরে যাবি না? তুই যা, আমি আসছি। আলভি বিরক্তি করলো না, চলে গেল ভিতরে। আর রবি পা চালিয়ে এসে দাঁড়ালো সুইমিং পুলের পাশে। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, কি গো বেন সাহেবা, কেমন আছেন? কাছাকাছি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে তাকালো তৃপ্তি। রবিকে দেখতে পেয়েই চোখ মুখ কুঁচকে এলো তার। এই লোকই তো তাকে গতকাল মঞ্জলিকার সাথে তুলনা করে হেঁটে পড়েছিল। তৃপ্তি কটমট করলো, দাঁতে দাঁত পিষে বলল, আপনি না কালকে আমাকে মঞ্জলিকা বলেছিলেন, কেন বলেছিলেন? রবি হাসলো, মুখ বাঁকিয়ে বলল, মঞ্জিলিকা তো বলিনি, বলেছি মঞ্জিলিকার যমজ বোন। ওই তো, কেন বলেছিলেন ওই কথা? কারণ তোমাকে মঞ্জলিকার মতো লাগছিল, তাই। তৃপ্তি চোখ মুখ শক্ত করলো, কণ্ঠে কাঠিন্য এঁটে কিছু বলবে এর পূর্বে একটি বাক্য থামিয়ে দিল তাকে। রবি ওষ্ঠে হাসি নিয়েই বলল, তবে এখন তোমাকে ভালো লাগছে, মেকআপ ছাড়া তোমার বাস্তবিক চেহারাটা সুন্দর। মুহূর্তেই তৃপ্তির ভিতর থেকে রাগ অভিমানেরা ছুটে পালালো। রবির এইটুকু প্রশংসাতেই তার হৃদয় শীতল হয়ে উঠল। লাজুক স্বরে সে বলল, তবুও বোনের বিয়ে ছিল, তাই সবার সাথে একটু সাজতে হয়েছে। তা তোমার বোন তো হয়ে গেছে, এখন তুমি বিয়ে কবে করবে? বাবা মা যেদিন দিবে সেদিন। কেন, নিজের পছন্দ নেই? এখনো তেমন না। ও। রবি ঠোঁট গোল করে বলল কথাটা। এরপর একটু সময় নিয়ে শুধালো, আচ্ছা, তোমার কেমন ছেলে পছন্দ? কেন? এমনি বলো। সেভাবে কখনো ভেবে দেখিনি। রবি যেন আশা হতো হলো। এই মেয়েটিকে তার ভালো লেগেছিল। ঝগড়া করতে করতে কখন যে সেই মেয়েটির মায়ায় পড়ে গেছে বুঝতেই পারেনি। রবি একটু সময় নিল, এরপর প্রশ্ন করেই বসলো। আমাকে তোমার কেমন লাগে তৃপ্ত? তৃপ্তি খুব একটা ভাবলো না, প্রায় সাথে সাথেই বলল, ভালো। কেমন ভালো? এ আবার কেমন প্রশ্ন? ভালো লাগার কোনো প্রকারভেদ হয় নাকি? হয়তো, এই যেমন ধরো প্রেমিক হিসাবে ভালো লাগা, ভাই হিসাবে ভালো লাগা, দুলাভাই হিসাবে ভালো লাগা, বন্ধু হিসাবে ভালো লাগা। রবির কথা শুনে তৃপ্তি এবার চিন্তায় পড়ে গেল। এভাবে তো সে কখনো চিন্তা করে দেখেনি। তৃপ্তি মাথা চুলকালো, অবুঝের ন্যায় বলল। এভাবে তো কখনো ভেবে দেখিনি। তৃপ্তি অবাক নয়নে তাকালো রবির দিকে। হৃদয়ে কিছু সন্দেহরা হানা দিল তার। তবে কি লোকটা তাকে প্রেমিক হিসেবে ভাবার কথা বলছে? তৃপ্তির চোখ মুখ বিস্ময়ে ছেয়ে গেল। রবির সাথে তার পরিচয় একদমও কম দিনের না। এর মধ্যে লোকটার কোনো আচার আচরণে তো এমন কিছু মনে হয়নি। উল্টো সব সময় শত্রুর ন্যায়ই ব্যবহার করেছে। তৃপ্তির হৃদয়ে বেশ কিছু প্রশ্নেরা ডানা মেলল। আর মেয়েটা বরাবরই ছটফটে চঞ্চল ধাঁচের। তার হৃদয়ে কোনো কিছু নিয়ে কৌতূহল জাগলে কিংবা কোনো প্রশ্নেরা উকি দিলে তা আর সে চেপে রাখতে পারে না। তৃপ্তি পলক ঝাপটালো, কণ্ঠে কৌতূহল নিয়ে শুধালো, ভাই হিসাবে হতে যাবো কেন? তোমারও ভাই আছে, আমারও বোন আছে, সুতরাং এই ধরনের কোনো সম্পর্ক প্রয়োজন নেই আমাদের। তাহলে বাকি রইল প্রেমিক। আপনি কি আমার প্রেমিক হতে চাইছেন রবি ভাই? রবি অপ্রস্তুত হলো, মাথা চুলকে বলল। রবির ভিতরকার অপ্রস্তুত ভাব বাড়ল। এই প্রশ্নগুলো কি এভাবে করা উচিত? মেয়েটা অবুঝ বেশ, বোঝে না কিছু। তবে রবি তার এই প্রশ্নের উত্তর থেকে পিছু হটল না, বরং এক কদম এগিয়ে গিয়ে জবাব দিল। ভাবলে ভাবতে পারো, আমি মাইন্ড করব না। তৃপ্তির আর বুঝতে বাকি রইল না কিছু। যদিও এই পুরুষকে নিয়ে এসব কথা সে কল্পনাতেও ভাবেনি, তবে লোকটা একেবারেও খারাপ নয়। তৃপ্তি রবির পা থেকে মাথা অবধি নজর বুলালো একবার। লোকটা সুদর্শন আসছে, লোকটা সুদর্শন আছে, চরিত্র যতদূর ঠেকলো ভালো, আচার আচরণেও সুপুরুষতা। না, একে নিয়ে একটু সময় নিয়ে ভাবাই যায়। এখন যদিও তার প্রতি তৃপ্তির হৃদয়ে ভালোবাসা নেই, তবে ভাবতে ভাবতে ভালোবাসা এসেও যেতে পারে। ভালো যেহেতু লেগেছে, ভালোবাসতে কতক্ষণ। তৃপ্তি মাথা নুইয়ে নিল, লাজুক স্বরে বলল, দেখি ভেবে কি করা যায়। সূর্যটা ডুবে গেছে, বেশ অনেকটা সময় গড়িয়েছে। নীল আকাশটা আধারে ঢেকে কৃষ্ণবর্ণ ধারণ করেছে। 3 তলা বিশিষ্ট ঢাকা বরিশালের একটি লঞ্চের ছাদে বসে আছে শিষ্য এবং ত্রয়ী। এই লঞ্চের একটি কেবিন ভাড়া করেছে শিষ্য। দুপুরে বউ ভাতের অনুষ্ঠান শেষ হতে না হতেই তারা সবাই বেরিয়ে পড়েছে বরিশালের উদ্দেশ্যে। তামিমরা সবাই গাড়িতে গেলেও ত্রয়ীকে নিয়ে শিষ্য এসেছে লঞ্চে। কারণ হিসেবে দেখিয়েছে সে লঞ্চে তেমন উঠেনি। এটা অবশ্য মিথ্যা নয়। সড়ক পথে গাড়ি নিয়ে এখানে ওখানে ছোটাছুটি করলেও নদী পথে তেমন কোনো ভ্রমণই করেনি।
রাতের আধারকে গায়ে মেখে লঞ্চের ছাদের এক কোণে পাশাপাশি বসে আছে শিষ্য এবং ত্রয়ী। আধারের তাণ্ডবে চারিদিকে দেখা যাচ্ছে না তেমন কিছুই, শুধু পানির ছলাৎ ছলাৎ শব্দ ভেসে আসছে কানে। ত্রয়ী আলতোভাবে মাথা রাখলো শিষ্যের কাঁধে, মৃদু স্বরে বলল, অবশেষে আমার ভাগ্যেও বুঝি একটু সুখ ধরা দিল। শিষ্য হাত বাড়িয়ে পিছন থেকে ধরল ত্রয়ীর কোমর, ভরসা দিয়ে বলল, আশা রাখছি আর কখনো দুঃখ তো কিছু হতে পারবে না। সময় প্রবাহমান, সে থেমে থাকে না কারো জন্য। এরই মধ্যে কেটে গেছে কয়েকটা মাস। এই কয় মাস লুকিয়ে ছাপিয়ে আলভি এবং মেহেরের প্রেম ভালোই কাটছিল। তবে এবার মেহেরের মনে হচ্ছে বিষয়টি গোপনে রেখে আর এগোনো উচিত নয়। সরোয়ার চৌধুরী আলভিকে পছন্দ করেন না। আগেরবার তাদের আলাদা করার জন্য কম চেষ্টা তিনি করেননি। এবারেও যদি তেমন কিছু করেন, তাদের লুকিয়ে ছাপিয়ে যোগাযোগ করার বিষয়টা নিশ্চিত হয়ে গোপনে যদি তিনি কোনো ফাঁদ পাতেন তাদের বিচ্ছেদ ঘটানোর, না, মেহের তা মেনে নিতে পারবে না। আলভিকে আবার সে হারাতে পারবে না। সরোয়ার চৌধুরী নিজে থেকে জেনে কিছু করার পূর্বেই মেহের তাকে বিষয়টা জানাবে, বোঝাবে। তারপর দেখা যাক কি হয়। মেহের আর সময় ব্যয় করল না, পা চালিয়ে এলো বাবার কক্ষের অভিমুখে। সরোয়ার চৌধুরী এখন বাড়িতেই আছেন, একটু আগে ফিরেছেন অফিস থেকে। মেহের হাত উঁচিয়ে টোকা দিল বন্ধ দরজায়, নম্র কণ্ঠে বলল, বাবা আসবো? এসো। মেহের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। সরোয়ার চৌধুরী বিছানায় বসেছিলেন, মেহেরকে দেখেই শুধালেন। হঠাৎ আমার কক্ষে, বলবে কিছু? মেহের মাথা নুয়ে নিল, মিনমিনে কণ্ঠে বলল, হুম। বলো। কিভাবে যে কথাটা বলবে আর তার বাবাও ঠিক কি প্রতিক্রিয়া দিবে ভেবে উঠতে পারছে না মেহের। আলভির কথা শুনে যদি খেপে যায় সরোয়ার চৌধুরী, অবশ্য খেপে যাওয়ার সম্ভাবনাই অধিক, তবুও কথাটা বলতে হবে তাকে, এছাড়া আর উপায় নেই। আলভিকে পেতে হলে এটুকু তাকে করতেই হবে। তার আর বাবার রাগকে ভয় পাওয়া যাবে না। মেহের জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, এরপর একটু সময় নিয়ে বলল, আমি আলভিকে ভালোবাসি বাবা, ওকে বিয়ে করতে চাই। সরোয়ার চৌধুরী চমকালেন। আলভি বলতে তো সেই শিষ্যের বন্ধুটা, এর সাথে না মেহেরের সকল সম্পর্ক ভেঙে গেল অনেক আগেই। তাহলে মেয়েটা এখন আবার সেই ছেলের কথা বলছে কেন? সরোয়ার চৌধুরী দৃষ্টি দিলেন মেয়ের দিকে, থমথমে কণ্ঠে বললেন, অলভির সাথে না তোমার সম্পর্ক ভেঙে গিয়েছিল, তাহলে আবার ওর সাথে বিয়ের কথা আসছে কেন? ভেঙেছিল, পরবর্তীতে আমি আমার নিজের ভুল বুঝতে পেরে সবটা আবার ঠিক করে নিয়েছি। ভুল? কি বলতে চাইছে মেয়েটা? তবে কি মেহের জেনে গেছে সব? বুঝে গেছে তার দুর্নীতি প্রতারণার বিষয়? না, এ হতে পারে না। বহু কষ্টে সে নিজের সন্তানদের অভিমুখে একটা ভালো ভাবমূর্তি তৈরি করেছেন, এত সহজে তিনি তা ভেঙে যেতে দিতে পারেন না। সরোয়ার চৌধুরী উঠে দাঁড়ালেন, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, ও তোমার বাবার সম্পর্কে মিথ্যা অপবাদ দিল, তোমার বাবাকে অপমান করলো, তারপরেও তুমি আবারও ওর সাথে সব ঠিক করে নিয়েছো? বাবার সামনে তারই কুকর্মগুলো বলতে কেমন ইতস্তত লাগলো মেহেরের, সাথে খারাপও লাগলো ভীষণ। তার বাবাকে সে কতটা ভালো জানতো, সব সময় নিজের আদর্শ বলে মানতো, অথচ শেষ পর্যন্ত যে তার বাবা একজন ঠগ দুর্নীতিগ্রস্ত মানুষ বের হবে কখনো কল্পনাও করতে পারেনি। কিন্তু বাবা বলে তার সকল কুকর্মগুলো ঢেকে রাখাও ঠিক হবে না, এটা কোনো সৎ মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। তারা মানুষ, সৃষ্টির সেরা জীব। সৃষ্টিকর্তা তাদের অন্যান্য জীবের তুলনায় উন্নত বুদ্ধি দান করেছেন, ন্যায় অন্যায় বোঝার মতো ক্ষমতা দিয়েছেন। সে ক্ষমতাকে উপেক্ষা করে সে কখনোই অন্যায়কে ধামাচাপা দিতে পারে না, হোক সে তার জন্মদাতা পিতা। মেহের নিজের ভিতরে সাহস সঞ্চয় করলো, এরপর বলেই ফেলল, আলভি তোমার উপরে কোনো মিথ্যা অপবাদ দেয়নি বাবা, ও যা বলেছিল সবটা সত্যি ছিল। আমি তো আরো এটা ভেবে অবাক হয়েছিলাম, ও কিভাবে তোমার সম্পর্কে সবটা জেনে তোমার মেয়ের প্রেমে পড়তে পারে। সরওয়ার চৌধুরী প্রথমে একটু ভীত হলেন, মেয়ের সবকিছু জেনে যাওয়ায় আড়ষ্ট হয়ে পড়লেন কিছুটা। তবে পরক্ষণেই আবার মেহেরের কথাগুলো শুনে তীব্র ক্রোধে গর্জে উঠলেন। তার বিড়াল তাকিয়ে বলে, মিয়াও। এই মেয়েকে তিনি জন্ম দিয়েছেন, খাইয়ে পরিয়ে এত বড় করেছেন, পড়াশোনা করিয়েছেন, অথচ আজ সেই কিনা তাকে অপমান করছে। মানছে সে দুর্নীতি করেছে, প্রতারণা করেছে, কিন্তু কাদের জন্য করেছেন? এই ছেলে মেয়েদের জন্যই তো করেছেন, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে করেছেন। তিনি বুড়ো হয়েছেন, চুলদাড়িতে পাক ধরেছে, কয়দিন পর যাবেন মরে।
কিন্তু তার প্রভাব প্রতিপত্তি সবই রেখে যাবেন এই সন্তানদের জন্য। সরোয়ার চৌধুরী দাঁতে দাঁত পিষলেন, রুক্ষ কণ্ঠে বললেন, মুখ সামলে কথা বলো মেহের, কি বলতে চাইছো কি তুমি? বলতে চাইছি এটাই যে আমি জেনে গেছি তুমি দুর্নীতিগ্রহ ঠক মানুষকে ঠকিয়ে তোমার এই সাম্রাজ্য তৈরি করেছো। এইটুকু বলে থামলো মেহের। দম ফেলে ফের বলল, ভেবো না তোমার দুর্নীতির কথা আলবি আমাকে বুঝিয়েছে বা আমি তার কথা বিশ্বাস করে তোমার বিরোধিতা করছি। আলবির আমাকে অনেকবার এসব কথা বললেও আমি কখনো তার কথাকে মূল্য দেইনি, সবসময় তোমাকে বিশ্বাস করেছি। কিন্তু পরে খুঁজে দেখলাম আমার বিশ্বাসের স্থানটাই ভুল ছিল। আমি অন্যায় করলেও তা কাদের জন্য করছি? তোমাদের জন্যই করছি। তোমাদের সুন্দর একটা জীবন দেওয়ার জন্য, তোমাদের ভবিষ্যতের জন্যই করছি। কিন্তু আমরা তোমাকে কখনো ওসব করতে বলিনি। তুমি কর্ম উপার্জন করতে, আমরা কম খেতাম। তবুও কেন তুমি এমনটা করলে বাবা? সরোয়ার চৌধুরী কটমট করলেন, দাঁতে দাঁত পিষে জবাব দিলেন, তোমাকে এত কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আমি তোমাকে অর্বের সাথে বিয়ে দিব না, ব্যাস এটাই শেষ কথা। মেহের জেদ ধরল, কণ্ঠে জোর দিয়ে বলল, আর আমি আলবিকেই বিয়ে করব। তাহলে তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমি কখনো আমার শত্রুকে নিজের মেয়ের জামা হিসেবে মানতে পারবো না। আলবিকে বিয়ে করার জন্য যদি আমাকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তবে তাই যাব। এমনিও তোমার এই পাপের টাকার গড়া সাম্রাজ্যে থাকার আমার ইচ্ছা নেই। এতদিন থেকেছি এই বেশি। মেহেরের কণ্ঠে কাঠিন্যতা। ফুঁসে উঠলেন সরোয়ার চৌধুরী, তেজি কণ্ঠে বললেন, ঠিক আছে, বেরিয়ে যাও। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এতদিন কোনো অভাব দেখোনি তো? যখন যা চেয়েছো সামনে এনে দিয়েছি, তাই অর্থের মূল্য বুঝতে পারছো না? একবার এই বাড়ি থেকে বেরিয়ে দেখো, জীবন কি ঠিক টের পাবে। মেহেরেরও রাগ লাগলো খুব। ক্রোধে দিশেহারা হয়ে সে বলল। কথাটা বলে মেহের বেরিয়ে এলো বাড়ি থেকে। তার মা বহু চেষ্টা করে বুঝিয়েও আটকে রাখতে পারল না। ক্রোধের সময় কি আর বুঝের কথা মাথায় ঢোকে? মেহের বাড়ি থেকে বেরিয়েই কল লাগালো আলভির নাম্বারে। সন্ধ্যার সময় আলভি এবং তার বাবা আফজাল হোসেন কেবলই অফিস থেকে বেরিয়েছিল বাড়ি ফেরার উদ্দেশ্যে। হঠাৎ পকেটে মোবাইলটা বেজে উঠতেই থমকে দাঁড়ালো সে। মোবাইলটা বের করে মেহেরের নাম দেখে প্রযোগল কুচকে এলো তার। মেহের এখন এই সময়ে কল করেছে কেন? গভীর রাত ব্যতীত তো তাকে পাওয়াই যায় না। আলভি কলটা রিসিভ করে মোবাইলটা কানের কাছে ধরলো। নরম কণ্ঠেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। আলভির কণ্ঠ পেয়ে মেহেরের হৃদয়ে এতক্ষণ জমে থাকা ক্রোধগুলো যেন কান্না হয়ে বেরিয়ে আসতে চাইল। ঝরঝর করে কেঁদে উঠল সে। আলভি অস্থির হলো, ব্যস্ত হয়ে বলল, এ কি মেহের, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মেহের একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো, ভেজা গলায় বলল, বাবার সাথে ঝগড়া হয়েছে আমার। আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি আলবি। এখন কোথায় যাব, কি করব কিছু ভেবে পাচ্ছি না। আপনি আমাকে একটু আশ্রয় দিবেন? কি নিয়ে কেন ঝগড়া হয়েছে আলভি সেসব কিছুই জিজ্ঞেস করলো না। সে সরাসরি শুধালো, তুমি কোথায়? ওখানে থাকো, আসি আমি। কথাটা বলেই কল কেটে দিল আলভি। হন্তদন্ত হয়ে উঠে বসলো বাইকে। আফজাল হোসেন অবাক হলেন, অবাক কণ্ঠেই শুধালেন। এখন আবার কোথায় যাচ্ছ? আলভি বাইকে স্টার্ট দিল, সামনের দিকে যেতে যেতে গলা উঁচিয়ে বলল, তোমার বৌমাকে আনতে। সূর্যের আলোয় উদ্ভাসিত দিন, চারদিকটা ঝলমল করছে সোনালি রোদে। ত্রয়ী থমথমে মুখশ্রী নিয়ে বসে রয়েছে বিছানায়। মস্তিষ্কটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এই মুহূর্তে তার ঠিক কি প্রতিক্রিয়া দেওয়া উচিত বুঝে উঠতে পারছে না। আর শিষ্য একটি প্রেগন্যান্সির কিট নিয়ে ঘুরঘুর করছে তার চারপাশে। ত্রয়ী এবং শিষ্যের বিয়ে হয়েছে এখনো 4 মাসও গড়ায়নি। এর মধ্যেই ত্রয়ীর শারীরবৃত্তীয় বিভিন্ন পরিবর্তন পরিলক্ষিত। প্রথমে মেয়েটা এমনি গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা ভেবে তেমন পাত্তা না দিলেও শেষ মাসের পিরিয়ড মিস যেতেই চক্ষু চড়ক গাছ। তারপর প্রেগন্যান্সি পরীক্ষা করবে করবে করে আজ করলো এবং তার ফলাফলও মিলল। শিষ্য যখন থেকে ত্রয়ীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পেরেছে তখন থেকে নাচানাচি শুরু করেছে। মেয়েটা বিরস চোখ মুখে তাকালো শিষ্যের দিকে। শিষ্য হাতের প্রেগন্যান্সির কিটটা নাড়াচাড়া করতে করতে বলল, বলেছিলাম না 7 বছরে 7টা। এদের মধ্যে একটা চলে আসার প্রস্তুতিও নিচ্ছে। ইটস কল্ড পাওয়ার বেব। সময় নিজের মতো গড়িয়ে চলেছে। সে এক মুহূর্ত অপেক্ষা করছে না কারো জন্য।
সময়ের এই গতিশীল ধারায় কেটে গেছে বেশ কয়েকটা দিন। ত্রয়ী এখন 6 মাসের অন্তঃসত্ত্বা। আগের তুলনায় স্বাস্থ্য বেড়েছে তার, পেটটাও উঁচু হয়ে উঠেছে। ত্রয়ী তো আগে থেকেই ফর্সা ছিল, এখন স্বাস্থ্য ভারী হয় আরো ফর্সা হয়ে উঠেছে। মাতৃত্বের সৌন্দর্য ছড়িয়ে পড়েছে তার সর্বাঙ্গ জুড়ে। শিষ্য এবং তার বাড়ির লোক যথেষ্ট আদর যত্ন করেছে তৈরির। ফাহমিদা বেগম এবং রিমার মধ্যে বিস্তর পরিবর্তন এসেছে। যে মানুষ দুটো একদিন ত্রয়ীকে সহ্য করতে পারত না, বাড়ি থেকে বের করে দিয়েছিল, আজ তারাই তাকে চোখে হারায়। সারাক্ষণ লেগে থাকে তার যত্নে। প্রকৃতি বোধ হয় এমনই, কেড়ে নিয়ে আবার যখন ফিরিয়ে দেয় তখন 2 হাত ভরে দেয়। ত্রয়ী মাঝে মাঝে অবাক চোখে দেখে এদের। এই মানুষগুলোই কি সেই মানুষ যারা একদিন তার সাথে দুর্ব্যবহার করেছিল? মানুষ সত্যিই পরিবর্তনশীল। এই যেমন পরিবর্তন ঘটেছে ফাহমিদা বেগম এবং রিমার। দিনের তেজস্বী সূর্যটা ডুবে গিয়ে রাতের আধার ঘনিয়েছে। শহরের বুকটা উজ্জ্বল হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। ত্রয়ী আধশোয়া হয়ে বসে আছে বিছানায়। বিরস চোখে দেখছে শিষ্যকে। বেচারা বিছানার পাশেই ব্যস্ত পায়ে পায়চারি করছে। সোহরাব হোসেন এবং আলেয়া বেগম কল করেছিলেন একটু আগে। তারা বলেছেন কাল ত্রয়ীকে দেখতে আসবেন, সেই সাথে মেয়েটাকে নিজেদের কাছে নিয়ে যাবেন। মেয়েদের প্রথম বাচ্চা নাকি বাবার বাড়িতে বসেই হয়, এটাই নাকি নিয়ম। যদিও তারা আগেই ত্রয়ীকে নিজেদের কাছে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এবারে কেউ যেতে দেয়নি, বিশেষ করে শিষ্য। এবারেও যখনই শুনেছে আলেয়া বেগম এবং সোহরাব হোসেন ত্রয়ীকে নিতে আসবে, তখনই মেজাজ বিগড়ে গিয়েছে। শিষ্য আরো কিছুটা সময় নিয়ে পায়চারি থামালো, চোখ মুখ শক্ত করে তাকালো ত্রয়ীর দিকে, কটমট করে বলল, বউ আমার, বাচ্চা আমার, সে বাচ্চা জন্ম দিতে আবার বউকে বাপের বাড়িতে গিয়ে থাকতে হবে? এ কোন বালের নিয়ম? এইটুকু বলে থামলো সে। ত্রয়ীর পাশে ধপ করে বসে পড়ে বলল, কেবল 6 মাস তোর। এখন বাবার বাড়িতে গেলে ফিরতে ফিরতে 6 মাস তো যাবেই, কারণ বাচ্চা হওয়ার সাথে সাথেই তো আর তোকে নিয়ে আসা যাবে না। এতদিন আমি একা থাকবো কিভাবে? শিষ্য দাঁড়িয়ে গেল, রুক্ষ কণ্ঠে ফের বলল, এই নিয়ম আমি মানি না, মানব না। ত্রয়ীর হাসি পেল ভীষণ, তবুও অনেক কষ্টে উষ্ঠে আসা হাসিটুকু গিলে নিল সে। মুখ বাঁকিয়ে বলল, এটা তো প্রথম বাচ্চার ক্ষেত্রে। আমি ভেবেছি আমার সব বাচ্চাদের সব সময়ই এইভাবে 6 মাস শ্বশুর বাড়ি থাকবো আর 6 মাস বাপের বাড়ি থাকবো। শিষ্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, দাঁতে দাঁত পিষে বলল, আমি আর বাচ্চাই নেব না। তাহলে বাকি 6টার কি হবে? আপনি না বলেছিলেন 7 বছরে 7টা? শিষ্য থতমত খেয়ে গেল। নিজের বলা কথায় নিজেই কেমন ফেঁসে গেল সে। তার বউটাও কেমন চালাক হয়ে গেছে। কবে না কবে বলেছে 7 বছরে 7টা বাচ্চা নিবে, সেটাও মনে রেখে বসে আছে। তবে শিষ্য নিজের সত্যিকার মনোভাব প্রকাশ করলো না, ভাব নিয়ে বলল, নেব তো, 7 বছরের 7টাই নেব, তবে তুই বাপের বাড়ি যেতে পারবি না। যাবো, 100 বার যাবো, দেখি আপনি কিভাবে আটকান। তোর পা কিন্তু আমি ভেঙে দেব। ত্রয়ী নিজের পা দুটো ছড়িয়ে দিল বিছানায়, নির্বিকার ভঙ্গিতে বলল, ভাঙুন পারলে দেখি। শিষ্য কটমট করে তাকালো ত্রয়ীর দিকে। ত্রয়ী হেসে দিল সাথে সাথে, ইশারা করে বলল, বসুন। শিষ্য দ্বিরুক্তি করল না, থমথমে মুখ নিয়ে বসলো ত্রয়ীর পাশে। ত্রয়ী হাত বাড়িয়ে শিষ্যের একটা হাত ধরল, আলতোভাবে রাখলো নিজের পেটের উপর, নরম কণ্ঠে শুধালো, অনুভব করতে পারছেন আপনার সন্তানকে? শিষ্য চুপ রইল। ত্রয়ীর পেটের উপরে হাত রেখে অনুভব করার চেষ্টা করলো নিজের সন্তানকে। এই তো মৃদু কম্পন টের পাওয়া যাচ্ছে। শিষ্য লাফিয়ে উঠল, উৎফুল্ল কণ্ঠে বলল, আমার বাচ্চা নড়ছে, বালির বস্তা, আমার বাচ্চা নড়ছে। শিষ্যের উৎফুল্লতা দেখে প্রথমে ত্রয়ী খুশি হলেও পরক্ষণেই চোখ মুখ কুঁচকে এলো। আবার বালির বস্তা? তাদের বিয়ে হলো এতদিন হয়েছে, কয়েকদিন পর বাবা মা হবে, অথচ এই লোক এখনো বালির বস্তা ডাকটা ছাড়তে পারল না। ত্রয়ী বিরক্ত হলো, কপট রাগ দেখিয়ে বলল, আপনি কি আমাকে এই বালির বস্তা বলাটা ছাড়বেন না? শিষ্য হাসল, 2 হাতে ত্রয়ীকে নিজের সাথে আগলে নিয়ে বলল, ওটা আমি কোনোদিন ছাড়বো না, যতদিন বেঁচে আছি তোকে এই নামেই ডাকবো। দুপুরের সময় আকাশে স্থান করে নেওয়া সূর্যটা তেজস্বী হয়ে উঠেছে বেশ, চারিদিকে তার উত্তপ্ততা ছড়িয়ে দিয়েছে। শিষ্য এইক্ষণে বাড়িতে ফিরল অফিস থেকে। আগে সকালে অফিসে গিয়ে রাতে বাড়িতে ফিরলেও এখন দুপুরেও ফিরে। দুপুরের খাবারটা বাড়িতে খেয়ে আবার অফিসে যায়। শিষ্য বাড়িতে প্রবেশ করেই প্রথমে গিয়ে ঢুকলো নিজ কক্ষে। ত্রয়ী বিছানায় শুয়েছিল, স্বামীকে দেখিয়ে উঠে বসলো সে, উৎফুল্ল কণ্ঠে বলল, আপনি এসেছেন? আপনার জন্য আমি অপেক্ষা করছিলাম। শিষ্য কপাল কুঁচকাল,
এক ভ্রু উঁচিয়ে শোধালো। কেন অপেক্ষা করছিলে? ত্রয়ী দৃষ্টি নুইয়ে নিল, ইতস্তত করে বলল। আমার একটা জিনিস খেতে ইচ্ছে করছে। একটা জিনিস আবার কি? তোকে না বলেছি তোর যখন যা ইচ্ছে হবে, যা খেতে ইচ্ছে হবে সব আমাকে নির্দ্বিধায় বলবি? ত্রয়ী একটু সাহস পেল, ঝটপট বলল। আমার বিচি কলা খেতে ইচ্ছে করছে। ত্রয়ী ঝটপট বলল। আমার বিচি কলা খেতে ইচ্ছে করছে। ত্রয়ী ভ্যাবাচেকা খেয়ে গেল, হতবাক কণ্ঠে শুধালো। কি কলা? বিচি কলা। পৃথিবীতে এত কলা থাকতে শেষ পর্যন্ত কিনা তোর ওই আটিযুক্ত বিচি কলা খেতে ইচ্ছে করছে? ত্রয়ী জোরপূর্বক হাসল, আমতা আমতা করে বলল। আমার কি দোষ? আমি কি ইচ্ছে করে খেতে চেয়েছি নাকি? আপনার বাচ্চাই তো খেতে চাইছে, উঠতে বসতে শুধু বিচি কলা করছে। হ্যাঁ, এখন পেয়েছিস আমার বাচ্চাকে, নিজের দোষও সব চাপিয়ে দিচ্ছিস ওর উপর। শুধু ও না, আপনারও দোষ আছে। শিষ্য ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, আর চোখে একবার ত্রয়ীর দিকে তাকিয়ে বলল। বিচি কলা কেন, তোকে সব কলা এনে খাওয়াবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোর বাবা মা তোকে নিতে এলে বলবি তুই তাদের সাথে যেতে চাইছিস না, আমার সাথেই থাকতে চাইছিস, ঠিক আছে? পারবো না। তাহলে তোকেও আমি বিচি কলা এনে খাওয়াবো না। ত্রয়ী ঠোঁট টিপে হাসল, মুখ ঘুরিয়ে বলল। আগে যা খেতে চেয়েছি এনে খাওয়ান, তারপর ভেবে দেখব। ঠিক তো? একদম। চারদিকে ঝলমলে উজ্জ্বল সূর্যের রশ্মি। আধার রাতের সময় কেটে ভোরের দেখা মিলেছে বেশ অনেকক্ষণ। জনজীবনে ব্যস্ত হয়ে পড়েছে অনেকটাই। সোহরাব হোসেন, আলিয়া বেগম এবং তৃপ্তি গতকাল রাতেই ঢাকায় এসেছে, আর সে খবর রবির কানে যেতে না যেতেই সে ছুটে এসেছে শিষ্যদের বাড়িতে। এই তৃপ্তি মেয়েটার ইদানিং সাহস বেড়েছে খুব। বেয়াদব মেয়েটা ঢাকায় আসবে তা একবারও জানালো না রবিকে, তারপর এখানে এসে কল করে বলছে। আমি ঢাকায় এসেছি, আমার সাথে দেখা করতে আসুন। না, এবার এটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। একটুখানি পুচকে মেয়ে, অথচ সর্বদা রবির মতো একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে নাকে দড়ি দিয়ে ঘুরায়। সেই তৃপ্তিকে যখন প্রেম নিবেদন করেছিল, তখন এই বদমাইশ মেয়েটা তাকে কোনো উত্তর না দিয়েই বাড়িতে চলে গিয়েছিল। মোবাইল নাম্বারটা পর্যন্ত দিয়ে যায়নি। তারপর কত কাঠখড় পুড়িয়ে শিষ্যের মাধ্যমে কথা বলেছিল। তখন মেয়েটা বলেছিল, আমি তো ভেবেছিলাম 6 মাস আপনাকে ঘোরাবো, পরীক্ষা করব যে আমি আপনার প্রেমের প্রস্তাব গ্রহণ না করলেও আমাকে ভালোবাসেন কিনা, তারপর আপনাকে আমার জবাবটা দেব। রবি ক্রোধে ফোঁস করতে করতে ঢুকলো বাড়ির ভিতরে। ভাগ্য ভালো, সবাইকে বসার কক্ষেই পেল সে। কিছুক্ষণ পূর্বে সকালের নাস্তা শেষ করে সবাই বসেছিল আলোচনায়, ত্রয়ীর বাপের বাড়িতে নিয়ে যাওয়ার আলোচনায়। রবি দাঁড়ালো সেখানে, ভদ্রভাবেই বলল। আসসালামু আলাইকুম। সোহরাব হোসেন মৃদু হেসে জবাব দিলেন। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? সোহরাব হোসেন আর কথা বাড়ালেন না, আবার মনোযোগী হলেন আব্দুর রহমান খান এবং শিষ্যের সাথে। এই সুযোগে রবি ইশারা করল তৃপ্তির দিকে। তৃপ্তি দাঁড়িয়েছিল সোফার পাশেই। রবির ইশারা পেতেই সে সরে গেল সেখান থেকে। সবার অগোচরে বেরিয়ে এলো গৃহ থেকে। রবিও এলো তার পিছু পিছু, চোখ মুখে তার গম্ভীরতা। তৃপ্তি একবার তাকালো রবির দিকে, অতঃপর মিনমিনে কণ্ঠে বলল। কেমন আছেন? রবি তৃপ্তির এই প্রশ্নের উত্তর দিল না, বরং শক্ত কণ্ঠে বলল। তোমার সাথে ব্রেকআপ। আজ থেকে তুমি তোমার পথে থাকবে আর আমি আমার পথে। আমরা কেউ কারোর সাথে কোনো যোগাযোগ করব না। তৃপ্তি চমকে উঠল। রবি এসব কি বলছে? আর ব্রেকআপ মানে কি? বলা নেই কওয়া নেই, হুট করে ব্রেকআপ বললেই হলো নাকি? এ নিশ্চয়ই রবি তার সাথে রসিকতা করছে, তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এই লোকের তো উঠতে বসতে সবসময় রসিকতা আর বাদরামি। তৃপ্তি কপালে ভাঁজ ফেলল, কণ্ঠে বিরক্তি নিয়ে বলল। একদম মজা করবেন না তো, সব বিষয়ে মজা ভালো লাগে না। আমি কোনো মজা করছি না, সত্যি সত্যি বলছি। তৃপ্তির তবুও বিশ্বাস হলো না রবির কথা। যে পুরুষ তার জন্য পাগল, একদিন কথা না বললে অস্থির হয়ে ওঠে, সে কিনা বিচ্ছেদ চাইছে? অসম্ভব। আর যাই হোক, সে রবির এ কথা বিশ্বাস করে না। তৃপ্তির মেজাজ গরম হলো, ভারী কণ্ঠে বলল। আমি কিন্তু এখন রাগ করব, সব বিষয় নিয়ে সব সময় মজা। রবির হৃদয়ে ক্রোধ যেন আরো চনমনে হলো। সে এতবার বলছে বিচ্ছেদ বিচ্ছেদ, অথচ মেয়েটা কানেই নিচ্ছে না। সে কি এতই গুরুত্বহীন যে তার কোনো কথাকেই গুরুত্ব দেওয়া হবে না? রবি পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো, তৃপ্তিকে দেখিয়ে দেখিয়ে তার নাম্বারটা ব্লক করলো, অতঃপর রুক্ষ কণ্ঠে বলল।
এই তোমার নাম্বার ব্লক করলাম। তারপরও যদি তোমার মনে হয় আমি মজা করছি তাহলে তাই মনে করে থাকো। এদিকে আমি কোনো সুন্দরী মেয়ে দেখে নতুনভাবে ঘর বাঁধি। সুন্দরী মেয়ে, এই লোকের কত বড় সাহস! তার অভিমুখে দাঁড়িয়ে অন্য নারীর কথা বলে। তৃপ্তির হৃদয় জ্বলে উঠল, কটমট করে বলল, সুন্দরী মেয়ে তাই না? সুন্দরী মেয়ে একদম ভর্তা বানিয়ে খাইয়ে দেব আপনাকে। লজ্জা করে না? প্রেমিকার সামনে দাঁড়িয়ে অন্য মেয়ের কথা বলছেন। প্রেমিকা? কিসের প্রেমিকা? তোমার সাথে একটু আগেও আমার বিচ্ছেদ ঘটেছে। এখন আমি সিঙ্গেল, পিওর সিঙ্গেল। এটুকু বলে থামলো রবি, ওষ্ঠ বাঁকিয়ে বলল, এখন আমি পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো আর সুন্দরী মেয়েদের সাথে প্রেম করব। দেখি কে আটকায়। কথাগুলো কোনো মতে শেষ করে আর এক মুহূর্ত ওই স্থানে দাঁড়ালো না রবি। আর এক মুহূর্ত দাঁড়ালে নির্ঘাত তৃপ্তি তার মাথা ফাটিয়ে দিবে। যে জল্লাদেই মেয়ে! রবিকে চলে যেতে দেখেই ফুঁসে উঠল তৃপ্তি, কণ্ঠ বাড়িয়ে বলল, ঢাকা শহরে ঘুরে ঘুরে সুন্দরী মেয়েদের সাথে প্রেম করবেন? দেখি কোন শাকচুন্নি আপনার প্রেমে পড়ে। আমার নামও তৃপ্তি। একটা চুল ছিঁড়ে গুলিস্তানের বাটি হাতে বসিয়ে দেব। রবি হাঁটতে হাঁটতেই হাসলো। সে জানে তৃপ্তি তাকে ভীষণ ভালোবাসে, অন্য নারীদের সাথে সহ্য করতে পারে না। কিন্তু মেয়েটার একটু চঞ্চল এবং অবুঝ ধরনের, ঠিকভাবে ভালোবাসা প্রকাশ করতে পারে না। ভালোবাসার মানুষটার যত্ন নেওয়া বোঝে না। আর রবি চাই তৃপ্তি তাকে ভালোবাসার পাশাপাশি তা প্রকাশ করবে, তার যত্ন নিবে, আদুরে কণ্ঠে আরো বেশি ভালোবাসার আবদার করবে। রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন, চারদিকে জন মানবের কোলাহলের ঢল নেমেছে। আরফা বহুদিন পর আবার দ্বারস্থ হয়েছে কাইসারের। এই মুহূর্তে সে দাঁড়িয়ে আছে লোকটার আস্তানার অভিমুখে। সেই যে বেশ অনেকদিন আগে সে এসেছিল এখানে, নিজের ভালোবাসার কথা বলতে চেয়েও পারেনি। তারপর আর এই মুখ হয়নি সে। কাইসারের সাথেও দেখা করেনি। ভেবেছিল লোকটার সাথে দেখা না করলে, কথা না বললে, যোগাযোগ না করলে ধীরে ধীরে তাকে ভুলে যেতে সক্ষম হবে। কিন্তু সে পারেনি। এত দিনেও কাইসারকে সে ভুলতে পারেনি। পরিবার থেকে কত ছেলে দেখা হলো, ভাবলো তাদের দুই একজনের সাথে দেখা করলে, কথা বললে হয়তো কাউকে না কাউকে ভালো লেগে যাবে আর ভুলে যাবে কাইসারকে। কিন্তু তেমন কিছুই হলো না। তাই তো এতদিন পর আরফা আবারও এসেছে কাইসারের নিকট, অন্তত নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার একবার শেষ চেষ্টা করতে। মেয়েটার কেমন ভয় ভয় লাগছে। ত্রয়ীর ব্যাপারে কাইসার সর্বদা নরম আচরণ করলেও এমনি স্বভাবে সে বেপরোয়া রুক্ষ ধাঁচের। আরফা তাকে ভালোবাসে এটা শুনে যদি লোকটা খেপে যায়, তার সাথে রুক্ষ আচরণ করে। আরফা কিছুক্ষণ ভাবলো, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। যা হওয়ার হোক তো, আজ আর সে ভয় পেয়ে পিছু হটবে না। নিজের মনের কথা জানাবেই জানাবে। তাতে লোকটা রেগে গিয়ে বেশি হলে তাকে মেরেই ফেলতে পারবে। মারলে মারুক, এমনি তাকে ভালোবেসে রোজ মরছে আরফা। মেয়েটা আর বাইরে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করলো না, পা চালিয়ে এলো ভিতরে। কাইসার তার দলের লোকেদের সাথে কিছু জরুরি আলোচনায় মগ্ন ছিল। সে আরফাকে খেয়াল না করলেও দলের একজন সদস্যটি খেয়াল করলো। সে নিচু স্বরে বলল, ভাই, আপনার সাথে কেউ দেখা করতে এসেছে বোধহয়। কাইসার ঘাড় বাঁকিয়ে তাকালো আরফার দিকে। মেয়েটাকে দেখলো সে বেশ অনেক দিন পর, কিন্তু এতদিন পর হঠাৎ মেয়েটাকে তার নিকটে আসতে দেখে অবাক হলো। তবে মুখে তা প্রকাশ করলো না, বরং ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আরে আরফা যে, এতদিন পর এলে? আরফা এলোমেলো দৃষ্টি ফিরল, জোরপূর্বক একটু হেসে বলল, ওই আর কি। এটুকু বলে থামলো সে। দম নিয়ে ফের বলল, আপনার সাথে কিছু কথা বলা ছিল কায়সার ভাই। বলো। আরফা চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। কায়সার এবং সে ব্যতীত এখানে 4-5 জন মানুষ রয়েছে। এতগুলো মানুষের অভিমুখে কিছু বলতে ইতস্তত লাগলো তার। কায়সার হয়তো বুঝলো মেয়েটার মনের কথা। আদেশের স্বরে সে সবাইকে বলল, তোরা বাইরে যা। কেউ আর দ্বিরুক্তি করলো না, সবাই চলে গেল বাইরে। তপ্ত নিঃশ্বাস ফেললো কায়সার। তার অভিমুখের একটি চেয়ারের দিকে ইশারা করে বলল, বসো। আরফা নিঃশব্দে বসলো চেয়ারে। কায়সার নরম কণ্ঠেই বলল, এখন বলো কি বলবে। আরফা কোথা থেকে কিভাবে শুরু করবে ঠিক বুঝতে পারল না। মাথাটা নুইয়ে নিল সে। মিনমিনে কণ্ঠে বলল, ত্রয়ী অন্তঃসত্ত্বা। কায়সার আলতো হাসলো, স্বাভাবিক কণ্ঠেই বলল, তা ভালো তো, ভেবেছি ওর ছেলে বা মেয়ের পিছনে আমার ছেলে বা মেয়েকে লেলিয়ে দেব, তারপর শিষ্যকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো।
আরফার হাসি পেল না, তবুও হাসার চেষ্টা করলো। কাইসার একটু সময় নিয়ে শোধালো। এটাই বলতেই এসেছিলে? না। তাহলে? আরফা ঢোক গিলল। সত্যি কথাটা বলতে কেমন ভয় লাগছে তার, কিন্তু আজ তো সবটা বলতেই হবে, আর অপেক্ষা করা যাবে না। এই অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত দেখা যাবে জীবন থেকে সবচেয়ে প্রিয় মানুষটাকেই হারিয়ে ফেলেছে। আরফা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, এরপর হুট করেই বলে ফেলল। আমি আপনাকে ভালোবাসি কায়সার ভাই। কাইসার চমকে উঠল। আরফা কি বলল? সে তাকে ভালোবাসে? কই, তার তো কখনো এমন মন থেকে সবচেয়ে প্রিয় মানুষটাকেই হারিয়ে ফেলেছে। আরফা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, এরপর হুট করেই বলে ফেলল। আমি আপনাকে ভালোবাসি কায়সার ভাই। কাইসার চমকে উঠল। আরফা কি বলল? সে তাকে ভালোবাসে? কই, তার তো কখনো এমন মনে হয়নি। অবশ্য মনে হবে কিভাবে? এতদিন তো সে ত্রয়ী নামক মেয়েতে বিভোর ছিল। আশেপাশের মানুষ তাকে নিয়ে কি ভাবলো, কে এলো অথবা কে গেল, কিছুই খেয়াল করেনি। খেয়াল করলে হয়তো দেখতে পেত সে যেমন একটি মেয়েকে ভালোবেসে উন্মাদ হয়েছে, তেমনি তাকেও একটি মেয়ে ভালোবেসে কেঁদেছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল কাইসার, নরম কণ্ঠেই শোধালো। কবে থেকে ভালোবাসো আমাকে? ভালোবাসা কি কোনো দিনক্ষণ মেপে হয়? আগে বলনি কেন? আপনি তখন ত্রয়ীকে ভালোবাসতেন। কাইসার কিছুটা সময় নিয়ে চেয়ে রইল আরফার দিকে, এরপর বলল। দুজনকে চেনা জানা এবং বোঝার সময় আছে। তোমার হাতে নাকি বিয়ে করতে হবে? সময় আছে। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা আমাকে দাও। আরফা কিছুটা অবাক হলো, চোখ তুলে তাকালো সে কাইসারের দিকে, পলক ঝাপটে বলল। কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না। কাইসার হাসলো, আরফার চোখে চোখ রেখে বলল। এখন না বাসি, চেষ্টা তো করতে পারি। হতে পারে চেষ্টা করতে করতে আমি পৃথিবীর সকল নিয়ম ভেঙে তোমাকেও উন্মাদের ন্যায় ভালোবেসে ফেললাম। মানুষ চেষ্টা করলে কি না করতে পারে। আবেগে আক্ষিদয় ভরে উঠল আরফার। এতটাও সে আশা করেনি। সে আরো ভেবেছিল কাইসার তার মনের কথা জেনে রেগে যাবে, রুক্ষ আচরণ করবে। মেয়েটা নাক টানলো, মিনমিনে কণ্ঠে বলল। আমি ভেবেছিলাম আপনি আমাকে ফিরিয়ে দেবেন। প্রত্যুত্তরে কাইসার বলল না কিছুই, হাসলো শুধু। ভালোবাসায় প্রত্যাখ্যিত হওয়ার কষ্ট সে জানে। ভালোবাসার মানুষটার মুখ থেকে ভালোবাসি না বাক্যটি একটি মানুষকে কতটা দুমড়ে মুচড়ে দিতে পারে তাও সে জানে। জীবনে ভালোবেসে কম কষ্ট তো আর সে পেল না। সে চায়নি তার মতো আরো একজন একই কষ্টে পতিত হোক। তাই তো আজ ফিরিয়ে দিতে পারল না আরফাকে। আর তাছাড়া জীবন কখনো থেমে থাকে না, সে বয়ে চলে নিজের গতিতে। হতে পারে ভবিষ্যতে গিয়ে কাইসার পুরোপুরি ভুলে গেল ত্রয়ীকে, আবার সে কারো প্রেমে পড়ল, আবার কাউকে ভালোবাসলো। তবে সে ভালোবাসাটা আরফাকে দিতে দোষ কি? এখন মেয়েটাকে ভালো না বাসুক, চেষ্টা করতে করতে তো ভালোবেসেও ফেলতে পারে। সকালের সময় এখনো পুরোপুরি ভাবে গড়ায়নি। চারদিকে উজ্জ্বল সূর্যের রশ্মি, সেই সাথে কোলাহলের ঘনঘটা। তৃপ্তির সাথে রবির কথা হয়েছে, দেখা হয়েছে। একটা দিন কেটে গেছে ইতোমধ্যে। সেদিন যে লোকটা তার অভিমুখে দাঁড়িয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়ে চলে গেল, তারপর না আর একটা কল দিল, আর না মেসেজ। তৃপ্তি প্রথমে ভেবেছিল রবি তার সাথে মজা করছে, কিন্তু সময় যত অতিবাহিত হয়েছে সে তত উপলব্ধি করতে পেরেছে যে বিষয়টা গুরুতর। রবি সেদিন তার সাথে মজা করেনি। সে একদিনে তৃপ্তি যে তাকে কতগুলো কল এবং মেসেজ দিয়েছে তার কোনো হিসাব নেই। অথচ রবি নির্বিকার, তার নাম্বারটা ব্লক করে রেখে দিয়েছে। তৃপ্তির এবার ভয় লাগতে শুরু করেছে। রবি সত্যি সত্যি অন্য কোনো নারীর পাল্লায় পড়েনি তো? নয়তো তার সাথে এমন ব্যবহার করছে কেন? হঠাৎ বিচ্ছেদ কেন চাইছে? তৃপ্তির কষ্ট হচ্ছে ভীষণ, খারাপ লাগছে, কান্না পাচ্ছে। রবি তার জীবনে প্রথম প্রেম, প্রথম পুরুষ। এই মানুষটাই তাকে ভালোবাসা নামক অনুভূতির সাথে প্রথম পরিচয় করিয়েছে। তাই এই মানুষটার প্রতি তার অনুভূতি একটু বেশিই প্রখর। তৃপ্তি অনেক ভাবনা চিন্তা করলো। না, এবার যেভাবেই হোক তাকেই রবির সাথে যোগাযোগ করতে হবে। অন্তত হঠাৎ কেন সে বিচ্ছেদ চাইছে সে কারণটা জানতে হবে। কিন্তু জানবে কিভাবে? তার নাম্বার তো ব্লক করে রেখেছে। আচ্ছা, ত্রয়ীর মোবাইল থেকে কল করলে কেমন হয়? ত্রয়ীর কল নিশ্চয়ই সে উপেক্ষা করতে পারবে না। তৃপ্তি তাড়াহুড়ো করে এলো বোনের কক্ষে। সে অনেক আগেই অফিসে চলে গেছে। কক্ষে শুধু একা ত্রয়ী শুয়ে আছে। তৃপ্তি এদিক ওদিক তাকালো,
এরপর আমতা আমতা করে বলল, আপু, তোমার মোবাইলটা একটু দিবে? এক বান্ধবীর সাথে কথা বলতাম, কিন্তু আমার মোবাইলে ব্যালেন্স নেই। ত্রয়ী আলতো হাসলো। স্বাভাবিকভাবেই মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল। নাও কথা বলো। তৃপ্তি মোবাইলটা হাতে পেয়ে আর দেরি করলো না। ত্রয়ীর কক্ষ থেকে চলে এলো নিজের কক্ষে। রবি নাম্বারটা মোবাইলে সেভ করাই ছিল। সে দ্রুত কল লাগালো সেই নাম্বারে। 2বার রিং হতেই কলটা ধরলো রবি। নম্র কণ্ঠে বলল। ভাবি, আসসালামু আলাইকুম। তৃপ্তি সালামের জবাব দিল। এরপর ভারী কণ্ঠে বলল, আমি আপনার ভাবি না, বউ। রবি ঠোঁট টিপে হাসলো। এই মেয়ে যে তাকে ছেড়ে থাকতে পারবে না তা সে ঠিক জানতো। তাই তো বুকে পাথর চেপে এই একদিন সে অপেক্ষা করেছে আর দেখেছে তৃপ্তি তার জন্য কি কি করতে পারে। অবশ্যই তৃপ্তি যদি তাকে এত কল বা মেসেজ না দিত তাতেও সে ভেবে রেখেছিল তারা আবার বরিশালে ফিরে যাওয়ার পূর্বে গিয়ে সবটা ঠিকঠাক করে আসবে। রবি একটু কেশে গলা পরিষ্কার করলো, কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, কিসের বউ? আমার কোনো বউ নেই। একটা প্রেমিকা ছিল, তা পরশু ব্রেকআপ হয়েছে। এখন আমি সিঙ্গেল। কিসের সিঙ্গেল? কোনো ব্রেকআপ টেকআপ হয়নি আমাদের। আমি এখনো আপনার প্রেমিকা। কেমন প্রেমিকা? যে মেয়ে আমার একটা কথাও শোনে না, আমার কোনো কথাকে গুরুত্ব দেয় না, নিজে যা খুশি করে, এমনকি ঢাকা আসবে তাও আমাকে জানিয়ে আসেনি। এমন প্রেমিকা রেখে আমি কি করব? তার থেকে প্রেমিকা না রাখাই ভালো। তৃপ্তি ভীত হলো। রবি যদি সত্যিই তাকে ছেড়ে যায় তাহলে সে থাকবে কিভাবে? মেয়েটা ঠোকরে কেঁদে উঠল। কান্না বিজড়িত কণ্ঠে বলল, আমি এখন থেকে আপনার সব কথা শুনবো আর অবাধ্য হব না। তবু আমাকে ছেড়ে যাবেন না দয়া করে, আমি মরে যাব। সত্যি তো? একদম। রবি চাপা হাসল। এরপর থমথমে কণ্ঠেই বলল, আচ্ছা, তাহলে তোমাকে আবার আমার প্রেমিকা পদে নিযুক্ত করলাম। তৃপ্তির কান্না থামলো। নাক টেনে বলল, ব্লগ খুলুন তাহলে, আর বলুন আমাকে ভালোবাসেন। কথাটা শেষ হতে না হতেই রবি কলটা কেটে দিল। তৃপ্তির চোখ জোড়া ফের ছলছল করে উঠল। আবার রবির নাম্বারে কল দিবে তার পূর্বেই তার নিজের মোবাইলটা বেজে উঠল। তৃপ্তি হাতে নিল মোবাইলটি। রবি কল করেছে। সে আর সময় ব্যয় করলো না এক মুহূর্ত। ঝটপট কল রিসিভ করে কানের কাছে ধরলো। সাথে সাথে শুনতে পেল, ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তৃপ্তি লজ্জা পেল যেন। লাস্ট নম্র কণ্ঠে বলল, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। পুরে তপ্ত রৌদ্র। চারিদিকটা সূর্যের প্রখর তাপে নেতিয়ে পড়তে শুরু করেছে। ত্রয়ীর গর্ভের বয়স 8 মাস অতিক্রম করে 9 মাসে পড়েছে। এর মধ্যেই ত্রয়ীর পেটে ব্যথা উঠেছে। দুপুরের সময় হওয়ায় শিষ্য বাড়িতেই ছিল। মেয়েটার পেটে ব্যথার আভাস পেতেই সে আর দেরি করল না। দ্রুত তাকে নিয়ে চেপে বসল বাড়ির গাড়িতে। ফাহমিদা বেগম এবং রিমাও এলো তাদের সাথে। ত্রয়ীকে কোন রকমে গাড়ির সিটে আধশোয়া করে বসানো হয়েছে। তার মাথার কাছে বসে হাত দুটো ধরে আছে শিষ্য। মেয়েটা ব্যথায় ছটফট করছে। কপালে তার স্থান করে নিয়েছে বিন্দু বিন্দু ঘামেরা। সেই সাথে ব্যথার দাপটে ফর্সা মুখটাও রক্তিম হয়ে উঠেছে। শিষ্যের খারাপ লাগছে ত্রয়ীর এমন অবস্থা দেখে। সব দোষ তার। কি হতো আর একটু সময় নিয়ে রয়ে শোয়ে বাচ্চা নিলে, অথবা না নিলেও বা কি হতো? তাহলে ত্রয়ীকে আজ এত কষ্ট পেতে হতো না। শিষ্য ত্রয়ীর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। মৃদু স্বরে বলল, আমার আর বাচ্চাও নেব না, আর তোকে কষ্টও পেতে দেব না, এই শেষ। হাসপাতালে আসার সাথে সাথেই ত্রয়ীকে অপারেশন কক্ষে নিয়ে যাওয়া হলো। ইতোমধ্যে বরিশালে তামিমদের নিকটে সংবাদ দেওয়া হয়েছে। তারা বোধ হয় রওনাও করেছে। মেয়েটার বাচ্চা হওয়ার পূর্বে অর্থাৎ গর্ভাবস্থায় তাদের কাছে নেওয়ার কত চেষ্টা করলো, অথচ শিষ্য যেতে দিলই না। তারাও বা আর কি করবে? মেয়ে বিয়ে দেওয়ার পরে তার শ্বশুর বাড়ির উপরে কি আর জোর খাটানো যায়? শিষ্য এই মুহূর্তে অস্থির ভঙ্গিতে পায়চারি করছে অপারেশন কক্ষের অভিমুখে। ডাক্তাররা সেই কখন মেয়েটাকে নিয়ে ঢুকেছে, এখনো কোনো সারশব্দ এলো না। শিষ্যের ভাবনার মধ্যেই কক্ষের ভিতর থেকে বেরিয়ে এলো একজন নার্স। হাসি মুখে বললেন, অভিনন্দন, আপনার ছেলে হয়েছে। শিষ্যের ভিতরের অস্থিরতা তবুও যেন কমল না। ব্যগ্র কণ্ঠে সে শুধালো, কিন্তু আমার স্ত্রী, সে কেমন আছে? আলহামদুলিল্লাহ, মা এবং ছেলে দুজনই ভালো আছে। শিষ্যের অস্থিরতা একটু হলেও কমল। যাক, সবটা ভালোই ভালোই মিটে গেছে। সে যে এতক্ষণ কতটা ভয় ছিল। অনেক সময়ই দেখা যায় বাচ্চা জন্ম দিতে গিয়ে মায়ের জীবন সংশয় ঘটে, আবার অনেক সময় মারাও যায়। শিষ্য আগে এত কিছু ভাবেনি।
কিন্তু ত্রয়ী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে এই চিন্তাগুলো তার মাথার মধ্যে জেঁকে বসেছিল, আবার কাউকে বলতেও পারছিল না। তাহলে তারাও চিন্তা করত। ভোরের আলো ফুটেছে, চারদিকটা ভরে উঠেছে সোনালি আলোয়। ত্রয়ী এখন বেশ সুস্থ। তাকে গতকাল রাতেই বেডে শিফট করা হয়েছে। তবুও শিষ্যের চিন্তা যেন কমছে না। অফিস কাজ রেখে সে কাল থেকে বসে আছে ত্রয়ী এবং বাচ্চার পাশে। তাদের খাওয়া সুবিধা অসুবিধা থেকে শুরু করে প্রতিটি পদে পদে খেয়াল রাখছে। ত্রয়ী বিছানায় শুয়ে থেকেই তাকালো শিষ্যের দিকে, দুর্বল কণ্ঠে বলল, রাত থেকে এখানে আছেন, এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিন। শিষ্য হাত রাখলো মেয়েটির মাথায়, আলতোভাবে চুলের ভাঁজে বুলিয়ে দিতে দিতে বলল, আমি গেলে তোদের দেখবে কে? আপনার বাবা মা, আমার বাবা মা সবাই তো আছে, তারা সবাই দেখবে আমাদের। তাদের যত্ন আর আমার যত্ন কি এক হলো? বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিন। শিষ্য হাত রাখলো মেয়েটির মাথায়, আলতোভাবে চুলের ভাঁজে বুলিয়ে দিতে দিতে বলল, আমি গেলে তোদের দেখবে কে? আপনার বাবা মা, আমার বাবা মা সবাই তো আছে, তারা সবাই দেখবে আমাদের। তাদের যত্ন আর আমার যত্ন কি এক হলো? আমার যত্ন অন্য রকমের এক ভালোবাসা আছে, যাতে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। আর সুস্থ হয়ে গেলেই কথাটা বলেই শিষ্য চোখে মুখে দুষ্টুমির হাবা ফুটিয়ে তুলল। ত্রয়ী ভ্রু কুচকালো, সন্দিহান কণ্ঠে শুধালো, সুস্থ হয়ে গেলেই কি? সুস্থ হয়ে গেলেই আরেকটা বাচ্চা নেব। কে যেন বলেছিল আর বাচ্চা নিবে না, একদিন যেতে না যেতেই পোল্টি খেলো। শিষ্য থতমত খেয়ে গেল ত্রয়ীর কথায়, আমতা আমতা করে বলল। ওরা তো কথার কথা বলেছিলাম। ত্রয়ী আর কিছু বলবে, এর মধ্যেই তাদের কেবিনের দরজায় টোকা পড়ল। শিষ্য এবং ত্রয়ী দুজনেই দৃষ্টি দিল দরজার দিকে। আরফা এবং কাইসার এসেছে। কাইসারকে দেখেই বিরক্ত হলো শিষ্য, চেপে বসলো স্ত্রীর দিকে। ত্রয়ী হাসল। সে আরফা এবং কাইসারের ব্যাপারে মোটামুটি সব জানে। আরফাই একদিন কল করে তাকে জানিয়েছিল। এ কথা সেও আবার শিষ্যকে জানিয়েছে। তারপরেও এই লোকের হিংসা যায় না। ত্রয়ী ওষ্ঠে হাসির ধারা বহাল রেখেই বলল, আরে আরফা এবং কায়সার ভাই যে, আসুন ভেতরে আসুন। কাইসার এবং আরফা দুই হাত ভর্তি ফল নিয়ে ঢুকলো ভিতরে। ফলগুলো পাশেই টেবিলের উপর রেখে আরফা বসলো ত্রয়ীর পাশে। ত্রয়ীর একটা হাত ধরে শুধালো, কিরে, এখন কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তা বাচ্চার মাও হয়ে গেলি, অনুভূতি কেমন? মাতৃত্বের অনুভূতি সর্বদাই সুন্দর। তা তোদের সুখবরটা শুনছি কবে? বিয়ে করছিস কবে? আরফা আর চোখে একবার তাকালো কাইসারের দিকে, লাজুক স্বরে বলল, সামনের মাসে। ত্রয়ী যেন একটু বেশি খুশি হলো। যাক, অবশেষে কাইসার তাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে চলেছে। যদি কাইসার তাকে না ভুলতো, তাহলে হয়তো সেও কোনোদিন শান্তি পেত না। বারবার মনে হতো তাকে ভালোবাসে একজন কষ্ট পাচ্ছে। ত্রয়ী তাকালো কাইসারের দিকে, হাস্যোজ্জ্বল চোখে মুখে বলল, অভিনন্দন কায়সার ভাই, আপনাদের নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়ার শুভকামনা রইল। কথাটা বলেই মিষ্টি হেসে তাকালো শিষ্যের পানে। শিষ্যও তাকিয়েছিল ত্রয়ীর দিকে। ত্রয়ীর মিষ্টি হাসির বিনিময়ে শিষ্য মিষ্টি ও পানোচ্ছল হাসি উপহার দিল। ভালোবাসা সুন্দর, যদি